যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি এবং এই কয়েকজন সমন্বয়ক। নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন তিনি পদত্যাগের বিষয়ে ভাবছেন। নাহিদ ইসলামের সাথে যমুনায় তার কি কথা হয়েছে সেটাই আমরা আজকে দেখব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন। তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়করা রয়েছেন, তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। সেনাপ্রধান এবং সেনাবাহিনীর শক্ত অবস্থান ঘোষণার পরে একটু কি নড়ে চড়ে বসলেন এনসিপির নেতারা? একটু কি তারা ভয় পেয়ে গেলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কেন দৃশ্যপট পাল্টে যাচ্ছে? সেনাবাহিনী এবং সরকার কি মুখোমুখি দাঁড়িয়ে? সেনাবাহিনী স্ট্রিক হয়ে এই সরকারের অবসান ঘটিয়ে যতক্ষণ না পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেশকে নির্বাচনের দিকে না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ঠান্ডা হবে না। সেনা কর্মকর্তারা বললেন তারা যে কোনো নির্দেশের জন্য প্রস্তুত। তার মানে ৩রা আগস্ট যা ঘটেছিল, ২১শে মে আবারও সেটা ঘটলো। ইউনূস সরকারের ওপর আর যে কোনো আস্থা সেনাবাহিনী প্রধানের নাই, সেনা প্রধানের নাই, ৩ বাহিনী প্রধানেরই এটাই মনোভাব, মানে যে তাদের আর কোনো আস্থা ডক্টর ইউনূসের উপর নাই। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নানা উপদেষ্টাকে তারা সরাসরি অসৎ, সন্দেহজনক, রাস্কেল ব্যক্তি বলে মনে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। গত পরশুদিন ধরে দেশে এক নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে, যে দেশের মানুষ প্রত্যাশাই করছিল, বিশেষ করে সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেস, সেখান থেকে গত 10 মাসে দেশের পরিস্থিতি এমন, এগুলো আর নতুন করে ব্যাখ্যা করবার প্রয়োজন নেই। মূল ঘটনায় আসি, যে গতকালকেও দিনের প্রথমার্ধ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর সেই বৈঠকটাকে তেমন একটা আমলে নেয়নি, যার কারণে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে, নির্বিঘ্নে 5টি আইন পাশ করেছে, এমনকি এর মধ্যে একটা ভয়ঙ্কর কালো আইনও পাশ হয়েছে। সরকারি চাকুরিদের, সরকারি কর্মচারীদের খুব সহজে চাকুরি খেয়ে ফেলানো যাবে এমন একটি আইনও পাশ হয়েছে গতকালকে। কিন্তু গতকাল দিনের দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন এমন আলাপ আলোচনা, গুঞ্জন। হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন কেন? চাইছেন সেনাবাহিনী থেকেও একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে ইউনূসের যে পদত্যাগ, এই পদত্যাগের যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছে, এটি গুঞ্জন নয়, এটি আসলে সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছেন যে না, আমি আর থাকতে পারবো না, যেহেতু অফিসার্স অ্যাড্রেসে এমন এমন বিষয়ে আলোচনা হয়েছে যেগুলো আমার বিরুদ্ধে, আমার সরকারের বিরুদ্ধে, অর্থাৎ আমার সরকার সঠিক পথে চলতে পারছে না, আমি সঠিক পথে চলতে পারছি না, অর্থাৎ আমাকে পদত্যাগ করতে হবে। এই যখন সিদ্ধান্ত, তখন চারপাশে তোলপাড় শুরু হয়ে যায়। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব গুঞ্জন হিসেবে ছড়ছে, আরেকদিকে যারা স্টেক হোল্ডার ডক্টর মোহাম্মদ ইউনূসের, যারা সুবিধাভোগী, যারা বেনিফিশিয়ারি, তাদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায় গতকাল দুপুরের পর থেকে। এবং দুপুরের পর থেকেই নানা তৎপরতা শুরু হয়ে যায় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ না করেন। এই তৎপরতার অংশ হিসেবে সন্ধেবেলা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দল, ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছেন, সেই রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। সেখানে উপদেষ্টা পরিষদে যে সমন্বয়করা আছেন তারাও ছিলেন, এবং নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে বেরিয়ে গণমাধ্যমকেও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান, তার আশাটা বা ইচ্ছাটা এইরকম। কিন্তু তারা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন তাকে যে না, আপনি পদত্যাগ করলে হবে না। কিন্তু তারপরেও পরিস্থিতি কিন্তু থেমে থাকেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে পদত্যাগ না করেন, তা চারপাশ দিয়ে তৎপরতা চলে। এদিকে মেইন স্টেক হোল্ডার, আমি আগেই বললাম যে জামাত ইসলাম,
সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জামাতে ইসলাম। জামাতে ইসলামী আতঙ্কিত। জামাতে ইসলাম সবচেয়ে বেনিফিশিয়ারি এ কারণে যে একটা নির্বাচনের মাধ্যমে যদি কোনো রাজনৈতিক দলের সরকার গঠিত হয়, বাংলাদেশের ইতিহাসে জামাতে ইসলাম এই মুহূর্তে যে ক্ষমতা উপভোগ করছে এই ক্ষমতা জীবনেও পাবে না। যদি একটা জোট হয়, বড় জোর একটা জোটের সঙ্গী হয়, জোটের সঙ্গী হলে 15টা আসন পেতে পারে, 20টা আসন পেতে পারে, বা 30টা আসন পেতে পারে। এই 30, 20, 25 আসন পেয়ে জামাতে ইসলামী অন্ততপক্ষে একক কর্তৃত্ব সরকারের উপর এটি পাবে না। যার কারণে জামাতে ইসলামের মাথা একদম খারাপ। জামাতে ইসলামের মাথা খারাপ থেকে জামাতে ইসলামের তা কর্মীরা আতঙ্কিত হয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট দিতে শুরু করে। এবং গতকাল দিনভর আপনারা খেয়াল করে দেখবেন যে জামাতের আমির শফিকুর রহমান কয়টি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এবং শেষ বেলায় রাতে জামাতের আমির এমন কথাও বলেছেন যে সর্বদলীয় বৈঠক ডাকতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সর্বদলীয় বৈঠক ডেকে এই যে রাজনৈতিক অনৈক্য, যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে, বিএনপি, এনসিপি, জামাত, তাদের মধ্যে এই মুহূর্তে অনৈক্য বিরাজ করছে। একদিকে ক্যান্টনমেন্টের চাপ, আর একদিকে রাজনৈতিক অনৈক্য। এই সর্বদলীয় বৈঠকের আবহে জামাত এটিকে ম্যানেজ করবার একটা প্রচেষ্টা হিসেবে সর্বদলীয় বৈঠক ডাকবার আহ্বান করেছে। অবস্থা কিন্তু সেখানেই থেমে থাকেনি, ঘটনা সেখানেই থেমে থাকেনি। রাতভর যমুনায় এক প্রকার হুলস্থুল কাণ্ড চলেছে। রাতভর যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ না করতে কনভিন্স করবার নানা প্রচেষ্টা চলেছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা মধ্যরাতে, রাত 2টো, 3টা, 4টা, প্রায় ভোর পর্যন্ত সেখানে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানোর চেষ্টা করেছেন। এবং এমনকি কান্নাকাটি, এই যে ছাত্র সমন্বয়করা পর্যন্ত কান্নাকাটি করেছেন, হাতে পায়ে ধরেছেন যে আপনি চলে যাবেন না, আপনি চলে গেলে আমাদের মহাবিপদ। ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত কনভিন্স হয়েছেন কিনা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং আপনারা আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে রাতভর ডক্টর মোহাম্মদ ইউনূস পন্থী যারা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক যারা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা আল্লাহ প্রদত্ত নেতা মনে করেন, তাদের রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমের যদি পোস্ট দেখেন তাহলেও দেখতে পারবেন যে কি অবস্থা। ওই যে বিদেশ থেকে যারা পৃষ্ঠপোষকতা দেয়, যারা অনলাইনে কথাবার্তা বলে, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, এই ধরনের যত লোকজন আছে দেশে, ফরহাদ মাজার থেকে শুরু করে সবার মধ্যে আতঙ্ক, সবার মধ্যে তোলপাড়। তবে শেষ কথা হচ্ছে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যানেজ করবার চেষ্টা করা হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ম্যানেজ না হন এবং সেনাবাহিনী থেকে যদি চাপ অব্যাহত থাকে, তাহলে যে কোনো সময়, কোন সময় ঘটনাটি ঘটবে এই মুহূর্তে আমি বলতে পারছি না, যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ঘটনা ঘটতে পারে। আপাতত এ পর্যন্তই। সবাই সেনাবাহিনী এবং সরকার কি মুখোমুখি দাঁড়িয়ে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আরও বলতে চাই, বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশ এই মুহূর্তে সমস্যায় আছে। আপনার যদি ন্যূনতম বিবেক থাকে, আপনার যদি ন্যূনতম ঈমান থাকে, আপনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনাদের প্রত্যেকের, মানুষ মাত্রই বিবেক থাকতে হয়। আপনি প্রত্যেকে বলবেন যে দেশ ভালো চলছে না। কেউ কেউ বলেন যে দেশ তো ভালোই চলছে। কারা বলেন বুঝে নিন। দেশ যখন ভালো চলছে না তখন নানা রকম উত্তেজনা, নানা রকম আলাপ, নানা রকম কথা, রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে প্রতিপক্ষ করছে, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার গাইছে। এসব যখন অবস্থা, তখন গতকালকে সেনাবাহিনীতে অফিসার্স অ্যাড্রেস বা সেনা দরবার অনুষ্ঠিত হয়েছে সেনা প্রধানের নেতৃত্বে, সেনা কর্মকর্তাদের সাথে। এবং সেই সেনা দরবার বা সেনা অফিসার্স অ্যাড্রেস যে প্রোগ্রামটি, সেটির অফিসারদের সাথে সেনা প্রধানের প্রশ্নোত্তর পর্বে কি আলাপ হয়েছে, সেনা প্রধান কি বক্তব্য দিয়েছেন, সেগুলো আসলে সেনাবাহিনী, এগুলো নিয়ে সেনাবাহিনী পরিষ্কার করে যে কি আলাপ হয়েছে এগুলো বলে না, বাইরে এগুলো প্রকাশ হয় না। কিন্তু হয়তো যারা, যে সমস্ত অফিসার সেখানে উপস্থিত থাকেন, তাদের মধ্য থেকে কেউ কেউ হয়তো বাইরে
বলেন, বলতে পারেন। গণমাধ্যমে রিপোর্ট আকারে আসছে যে কি কি আলাপ হয়েছে। এই আলাপগুলো নিয়ে বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি পক্ষ নিউ ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছে। সেনাপ্রধান বা সেনা কর্মকর্তারা গতকালকের বৈঠকে যে আলাপগুলো করেছেন, বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। নির্বাচন নিয়ে, করিডোর নিয়ে, বন্দর নিয়ে, মব নিয়ে, মূলত এই চারটা, নির্বাচন, করিডোর, বন্দর এবং মব, এই চারটা বাংলাদেশে এই মুহূর্তে গুরুতর সমস্যা। এগুলো কোনোটাই বরদাস্ত করা হবে না, বা নির্বাচনটা এবছরের মধ্যে হবে। কিন্তু বাস্তবতা হলো, কালকে যখন বৈঠকটি হয়েছে, আজকেও দেশের বিভিন্ন জায়গায় মব হয়েছে। মব তো তাৎক্ষণিক, আপনি এই মুহূর্তে এখানে কথা বলছেন আর একদিকে মব হচ্ছে। আর বন্দর বিষয়টি, এটি সময়ের ব্যাপার। করিডোর বিষয়টি সময়ের ব্যাপার। করিডোর নিয়েও সরকার তালগোল পাকিয়ে ফেলছে। গতকালকে একটি বিবৃতি এসছে, করিডোর না চ্যানেল, চ্যানেল না করিডোর। করিডোরটা হচ্ছে জাতিসংঘ স্বীকৃত বিষয়। সেই জাতিসংঘ স্বীকৃত বিষয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে দেশে দেশে পৃথিবীর। আমি গতকালকের একটি ভিডিওতেও বলেছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কিংবা ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের ক্ষেত্রে করিডোর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু চ্যানেল, এই ধারণাটি তো আমি জানি না যে এটি জাতিসংঘ স্বীকৃত কিনা। করিডোরকে চ্যানেল বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব। এটি নিয়ে আসলে ভোগাবে। আমি অনেক আশার কথা বলতে চাই, আশাবাদী হতে চাই, কিন্তু আশা দেখছি না। বাংলাদেশে খুব সহসা, বাংলাদেশের যে এই যে অচল অবস্থাটি চলছে, এই অচল অবস্থাটি যে খুব সহসা কেটে যাবে, আধার যে খুব সহসা কেটে যাবে, এটি আমার কাছে মনে হয় না। কারণ আলোটা এই আসছে, এই আসছে না, এই আসছে, এই আসছে না, দূরে দূরে চলে যাচ্ছে। এই আলোর কাছে যাচ্ছে বাংলাদেশ, আবার সেই আলোটা দূরে চলে যাচ্ছে। এ যেন একটা ভৌতিক ব্যাপার। ভৌতিকভাবে আলোটা কাছে ধরা হচ্ছে, বোঝা যাচ্ছে যে এই বুঝে আলো, আবার সেই আলোটা দূরে সরে যাচ্ছে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে। এখন সেনাবাহিনী বা সেনা প্রধানের গতকালকের বক্তব্য নিয়ে, বিশেষ করে বর্তমান সরকারপন্থী যারা, কিংবা জামাতপন্থী বা স্টুডেন্টপন্থী, যে ছাত্র সমন্বয়কপন্থী, তারা নিউ ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে যে সেনাবাহিনী বা সেনা প্রধান এমন কথাবার্তা বলতে পারেন না। সেনা প্রধানের অবস্থান নির্ণয়ের কথা চেষ্টা করছেন কেউ কেউ। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সেনা প্রধানের পদ কততম, 12তম মর্যাদায় ইত্যাদি খুঁজবার চেষ্টা করছে। ভাই, সেনা প্রধানের পদমর্যাদা 12তম হোক আর 40তম হোক, আজকে সেনা প্রধান বা সেনা বাহিনী যদি না থাকতো, তাহলে এই যে সরকারটি বসেছে বর্তমানে ক্ষমতায়, এই সরকারটি ক্ষমতায় থাকতো না, এই সরকারটি ক্ষমতায় আসতে পারতো না। জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে বিগত সরকার, সেটা আওয়ামী লীগ থাকুক, যেই থাকুক না কেন, তারা কি করেছে তাদের দায়ভার তাদের, আমাদের সেটি আলাপের বিষয় নয়। সেই সরকারটির পতন হতো না, সেটি একটা নির্বাচন, সেই নির্বাচনটি যেমনই হোক, নির্বাচন নিয়ে বিতর্ক থাকতে পারে, যেমনই হোক না কেন, 2024-এর 7 জানুয়ারি 5 বছরের জন্য একটি সরকার নির্বাচিত হয়েছিল। মাত্র 8 মাসের মাথায় সেই সরকারটির পতন হয়েছে। সেনাবাহিনী যদি না থাকতো, তাহলে আমি বারবার বলি না যে এই যে আন্দোলনকারীদের বাবার ক্ষমতা নাই যে ওই সরকারটিকে ফেলায় দিত। সেনাবাহিনী ছিল বলেই ওই সরকারটি পড়ে গেছে, নতুন একটি সরকার এসছে। অথচ আজকে সেই সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা বলতে পারেন না। সেনাপ্রধান তো, রাষ্ট্রের সেনাপ্রধান কিভাবে নিয়োজিত হন? রাষ্ট্রের আইন অনুযায়ী 2018 সালের সেনাপ্রধান বা 3 বাহিনী প্রধান নিয়োগ বিধি, নিয়োগ আইন অনুযায়ী নিয়োজিত হয়েছেন। এই সরকারটি কিসের দ্বারা নিয়োজিত হয়েছেন? এই সরকারটি কি অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? একসময় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালতের একটা মতামত নিয়ে এটি গঠিত হয়েছে। এবং এই যে এই সরকারটি যে কর্মকাণ্ডগুলো করছে, সেই কর্মকাণ্ডগুলোর বৈধতা দিতে হবে আগামী সংসদে।
না দিলে এই কর্মকাণ্ডগুলো অবৈধ হবে। কিন্তু সেনাপ্রধান, দেশে দেশে সেনা শাসন জারি হয় না? তারা কত নম্বর পদসোপানে থাকে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী কত নম্বরে থাকে? আমাদের দেশেও সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান হয়েছেন না? চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন না? সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন, আজকে অনেকের গাত্রদাহের কথা হয়ে গেছে। একটা অনির্বাচিত সরকার করিডোর নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, কিংবা একটা অনির্বাচিত সরকার বন্দর বিদেশিদের হাতে লিজ দিতে পারে না। এগুলো নিয়ে সেনাপ্রধান কথা বলছেন। আজকে প্রশ্ন তোলা হচ্ছে যে সেনাবাহিনী কে? সেনাবাহিনী কে? সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত স্ট্রিক্ট না হবে এরা বলতেই থাকবে। আমি সেনাপ্রধান নিজেও বলেছেন যে বাংলাদেশের সব প্রতিষ্ঠান গত 10 মাসে 9-10 মাসে এক প্রকার ধ্বংস করে ফেলানো হয়েছে, শুধুমাত্র এই সশস্ত্র বাহিনীটা টিকে আছে। আজকে যদি এভাবে চলতে থাকে, এই সশস্ত্র বাহিনী, এই 3 বাহিনীকেও এই কুচক্রীরা, এই ধ্বংসকারীরা ধ্বংস করে ছেড়ে দেবে। আমরা বেশিরভাগ মানুষ প্রত্যাশা করেছিলাম যে সেনা দরবার যেহেতু হচ্ছে, অফিসার্স অ্যাড্রেস যেহেতু হচ্ছে, গত রোজার মাসেও এমনটা হয়েছিল, সেহেতু রাষ্ট্রীয় এই যে বর্তমান যে সরকারটি, এই সরকারটি হতেই পারে। তো তত্ত্বাবধায়ক সরকার এর আগে চেঞ্জ হয়েছে না? 111-এর সময় বারবার একাধিকবার উপদেষ্টা পরিষদ চেঞ্জ হয়েছে না? আজকে কেন হতে পারে না? যে সরকারটি কাজ করছে না, করতে পারছে না, সেই সরকারটিকে রেখে আমি নির্বাচনের কথা বলবো, নির্বাচন করব কেন? সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত স্ট্রিক্ট ডিসিশনে না আসবে, কিংবা পেছনে আরো কিছু খেলোয়াড় আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা বিভিন্ন কানাঘুষা শুনি, এই খেলা যতক্ষণ না বন্ধ হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী যতক্ষণ স্ট্রিক্ট ডিসিশনে না আসবে, ততক্ষণ বর্তমান ইউনূস সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হবে। সেনাপ্রধান শুরুতেই নির্বাচনের সময়সীমার কথা বলেছিলেন, 18 মাস সময়সীমার কথা, কিন্তু সরকার আবার নানা কথা বলেন। আজকে সেনা অ্যাড্রেসে কি হলো? নির্বাচনের সময়সীমার কথা বলা হলো। সেখানে এমন আলাপ নাকি হয়েছে। আমি নাকি বলছি কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে কি আলাপ হয়েছে এটি কিন্তু প্রকাশ করা হয়নি গতকাল থেকে আজ পর্যন্ত। বিভিন্ন সূত্র থেকে আলাপের প্রেক্ষিতে জানা যায় যে নির্বাচন নিয়ে, যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং জানুয়ারিতে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাবে। কিন্তু এই সরকার কি সেটি ভাবছে? সরকারের আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজে সেটি তো মনে হয় না। আমি বললাম যে আজকেও মব হচ্ছে, সরকার আজকেও নানা রকম চিন্তা ভাবনা করছে, সেনাবাহিনী নিয়ে নিউ ন্যারেটিভ, নানা রকম ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে। সেনাবাহিনী, সরকার কতদিন থাকবে, কি থাকবে, এগুলো নিয়ে কথা বলার রাইট সেনাবাহিনীর নেই। করিডোর নিয়ে কথা বলবার রাইট সেনাবাহিনীর নেই। বন্দর নিয়ে কথা বলবার সেনাবাহিনীর নেই। বাংলাদেশের আইন অনুযায়ী যে সেনাপ্রধান নিয়োজিত তার নেই। আছে আইন বহির্ভূতভাবে একটি সরকার, সেই সরকারের। অর্থাৎ এটি খুব পরিষ্কার। আমি আশার কথা বলতে চাই, বলি সব সময়, কিন্তু তারপরেও আমি আশাবাদী হতে পারছি না যে খুব সহসা বাংলাদেশের এই যে সাম্প্রতিক যে গত 10 মাস যাবৎ যে আমরা আগুনে জ্বলছি, এই আগুন নিভছে না। সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত না স্ট্রিক্ট ভূমিকায় আবির্ভূত হবে ততক্ষণ পর্যন্ত আমি সোজা কথা বলবো যে এই সরকারটি চেঞ্জ করতে হবে। আমাদের একটি তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। হাইকোর্টের একটি রায় হয়েছে গত ডিসেম্বরে, আপিল বিভাগে আরেকটি রায়ের ব্যাপার আছে, সেটি আলাদা বিষয়। আপিল বিভাগের রায়টি আলাদা বিষয়, কিন্তু হাইকোর্টে যে গত ডিসেম্বরে যে রায়টি হয়েছে সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু আমাদের সংবিধানে যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেই রায়ের প্রেক্ষিতে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব 3 মাসের। সেনাবাহিনী স্ট্রিক হয়ে এই সরকারের অবসান ঘটিয়ে যতক্ষণ না পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেশকে নির্বাচনের দিকে না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ঠান্ডা হবে না। এদিকে রাজনৈতিক দলগুলো
যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে তারা তো ফাটাফাটি করছে এবং আরো ভয়ঙ্কর ফাটাফাটি করবে, অস্থিরতা আরো বাড়বে, আগুন আরো জ্বলবে। এই আগুন থেকে নিষ্কৃতির একমাত্র উপায়, দেশবাসীর উদ্দেশ্যে পিনাকি ভট্টাচার্য জরুরি সতর্ক বার্তা দিয়েছেন। একটি মহল রাজনীতির গতিপথ একদম ফুল 360 ডিগ্রি পরিবর্তন করে দিচ্ছে। সে একটি মহলকে সেনাপ্রধান, বেসিক্যালি আরো অনেক পক্ষ এখানে জড়িত হয়ে আসছে। দর্শক, বাংলাদেশের রাজনীতির গতিপথ বিশ্লেষণে পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে সবচেয়ে রেলেভেন্ট পারসন এবং সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। কারণ পিনাকি ভট্টাচার্যের ভিডিওতে পররাষ্ট্র সচিব জয় বাংলা হয়ে যান। পিনাকি ভট্টাচার্যের প্রভাবে যেটা বাংলাদেশে কেউ কল্পনা করতে পারত না, যে ধানমন্ডি 32 একদম জয় বাংলা করে দিবে, সেটা হয়েছে। এরকম আরো নানান অঘটন পিনাকি ভট্টাচার্যের প্রভাবে হয়েছে। এমনকি বিএনপি যে জয় বাংলা হয়ে যাচ্ছে, এটাও মেইন অবদানটা পিনাকির। এই পিনাকি ভট্টাচার্যকে নিয়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে সেনাপ্রধান নানান গোপন বৈঠকে কথা বলেন। পিনাকিকে কিভাবে ঠেকানো যায় এ বিষয়ে আলাপ আলোচনা হয়। ভারত সরকারের উচ্চ পর্যায়ে পিনাকিকে নিয়ে আলোচনা হয় যে পিনাকিকে কিভাবে ঠেকানো যায়। কারণ এক পিনাকি শুধু বাংলাদেশ না, টোটাল দক্ষিণ এশিয়ায় তোলপাড় তৈরি করে দিচ্ছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। অতএব পিনাকির কোনো সতর্ক বার্তা কেন গুরুত্বপূর্ণ আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখি যে পিনাকি কি সতর্ক বার্তা দিয়েছেন। ফেসবুকে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, দেশবাসী সাবধান। সাবধান বাণী উচ্চারণ করছেন, এটা সতর্ক বার্তা। জেনারেল ওয়াকাররা ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি এটা ব্যাখ্যা করেছি নানানভাবে। বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পাল্টে গেছে। এখন যারা ভালো কথা বলছে তারাও কারো এজেন্ট হয়ে বলছে। যেমন কেউ ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে, তাও কারো এজেন্ট হয়ে বলছে। এটা স্বাভাবিক নয়। তো এখন ইন্ডিয়া যে বাংলাদেশে খেলবে এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। দেখেন, সেনাপ্রধান এখানে যেটা বলছে, জেনারেল ওয়াকারের কথা বলছেন। জেনারেল ওয়াকারকে যারাই ডিফেন্ড করার চেষ্টা করুক, যাই করুক, দুইটা পয়েন্টে জেনারেল ওয়াকারকে কখনো ডিফেন্ড করা যাবে না। দুইটা উপাদান থাকার কারণে, এক, তিনি আওয়ামী লীগ হাসিনা নিয়োগ দিয়েছেন। তো জেনারেল ওয়াকার এত ভালো হলে তাকে হাসিনা নিয়োগ দিত, বা হাসিনা নিয়োগকৃত লোক এত ভালো, এটা কখনো বাংলাদেশে এস্টাবলিশ করা যাবে না। এক। দ্বিতীয় হচ্ছে, ঠিক আছে, হাসিনা যাওয়ার পরে ভালো হয়ে গেছে, মানলাম, ভালো হতে পারে যে কেউ, কিন্তু হাসিনা যাওয়ার পরে সর্বশেষ প্রকাশ্যে, এমনকি আইএসপিআরে সেকেন্ড আইএসপিআর, যেটা ওই তাসনিম খলিলের নেত্র নিউজ, সেখানে একটা স্টেটমেন্ট দিয়েছে সেনাবাহিনী ওই হাসনাত আবদুল্লাহর সাথে বৈঠকের পর। সেখানে স্পষ্টত সেনাবাহিনী স্বীকার করেছে, সেনাপ্রধানের বরাদ দিয়ে স্বীকার করা হয়েছে যে হ্যাঁ, রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন, বা ইনক্লুসিভ ইলেকশন মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন, এটা সেনাপ্রধান চায়। আওয়ামী লীগকে নির্বাচনে চায়, যদিও এখন আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নির্বাচনে আসার সুযোগ নেই, নিবন্ধন বাতিল হয়ে গেছে, স্থগিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ পালানোর পরও আওয়ামী লীগকে নির্বাচনে চায়। তাহলে সেনাপ্রধান যে ভারতের হয়ে খেলছেন এটা বুঝতে পিনাকির আর কোনো দলিল দেওয়ার প্রয়োজন নেই, এটা প্রমাণিত। সেনাপ্রধানকে কেউ দায়মুক্তি দিতে পারবে না এই দুইটা ঘটনার পর। আপনি হাসিনার আত্মীয় বা হাসিনার লোক, হাসিনা নিয়োগকৃত, এটা আপনি বাদ দিতে পারতেন যদি আওয়ামী লীগকে নির্বাচনে প্রকাশ্যে, যদি গোপনে চাইতে তাহলে অস্বীকার করতে পারতো না, আমি কখনো বলিনি নির্বাচনে আওয়ামী লীগকে চাই, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা আমার কোনো বিষয় না, অস্বীকার করতে পারতেন। কিন্তু না, স্টেটমেন্ট দিয়ে স্বীকার করেছেন, প্রকাশ্যে স্বীকার করেছেন। ইট মিনস দ্যাট এই সেনাপ্রধানকে সন্দেহের চোখে রাখতে হবে, ইটস মাস্ট। আপনি চাইলেও এটা অস্বীকার করতে পারবেন না। একই সাথে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের মুখোমুখি অবস্থান, চট্টগ্রাম বন্দর ইস্যু, মানবিক করিডোর ইস্যু এবং নির্বাচন ইস্যু নিয়ে সেনাপ্রধান যে কঠিন বক্তব্য দিয়েছেন অফিসার্স অ্যাড্রেসে, স্পষ্টত ডক্টর ইউনূসের সাথে বিরোধ। অতএব সেনাপ্রধান যে ইন্ডিয়ার হয়ে খেলতে পারেন, পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্য যে সঠিক হতে পারে আশা করি আমি বোঝাতে পেরেছি। এক, বাংলাদেশ সেনাপ্রধান একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি। তিনি আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে ভবিষ্যৎ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পক্ষ প্রায় প্রকাশ্যেই বলেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান নিয়মিত ইন্ডিয়া সেনাপ্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করেন, এটা ইন্ডিয়ান সেনাপ্রধান স্বীকার করেছেন। অতএব এটাও প্রমাণ। সেনাপ্রধান, এটা ভারতীয় সরকারের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে। ভারতীয় মিডিয়ায় অলকি শর্মা ওয়াকারকে ভারতপন্থী জেনারেল বলে পরিচয় করে দিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন করে তিনি এই রাজনীতি করে যাচ্ছেন।
এর মানে ওয়াকার সেই পুরনো চিত্র, হাসিনার লোক হিসেবেই থাকছেন, বোঝা যায়। 2, এর বিপরীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনীতি বুঝেন না বা করেন না, অথবা করতে পারেন না, কিন্তু বিএনপির বিপরীতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা বাড়ছে। এর 3টি প্রধান কারণ হচ্ছে, ইউনূস রাজনীতি করেন না, এটা ওভার সিম্পলিফিকেশন। ইউনূস একদম যেভাবে সহজ সরল, বা ইউনূস নিজে বলবেন ওইটাই, তার আশেপাশের লোকজন কি নাই? এত সোজা। রাজনীতি চলছে, রাজনীতি খেলা গভীরভাবে চলছে। আই ডু বিলিভ ইট। প্রথমত, তার সরকার দুর্নীতি মুক্ত। তিনি খুনি হাসিনার আমলে যেভাবে বাংলাদেশ লুটপাট করে দেউলিয়া করে ফেলা হয়েছে, তিনি শক্ত হাতে বিচার করতে চান। দেখেন, এখানে দুর্নীতি মুক্ত, আমি এর সাথে একমত নই। বিশেষ করে ছাত্র উপদেষ্টা দুর্নীতি করেছে, আমি নিজে জানি, কারণ আমার কাছের ছোট ভাইয়েরা। দ্বিতীয়ত, দেশবাসীর সকল মৌলিক মানবিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়ার অপরাধে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শক্ত হাতে শাস্তি দিতে চান। মানে এটা জনপ্রিয়তা বাড়ার কারণ প্রফেসর ইউনূসের। তৃতীয়ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত 53 বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমিনি খেলেছে এবং 15 বছর দীর্ঘ ফেসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশ যেভাবে ভুগিয়েছে, তিনি তাতে ক্ষুব্ধ ক্রুদ্ধ। 3, দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নেই। মানুষ বোঝে কেন আজ অধ্যাপক ইউনূসকে সমর্থন করতে হবে। তাহলে এই ইউনূসকে সরাতে চায় সেনাবাহিনী না, আই রিপিট, সেনা প্রধান। 4, দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নাই। মানুষ বোঝে কেন আজ অধ্যাপক ইউনূসকে সমর্থন করতে হবে, জোগাতে হবে। অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর 95% সদস্য বুঝে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াতে হবে। কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ও সার্বভৌমত্ব প্রশ্ন। স্বাধীন সত্তা নিয়ে ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়িয়ে আপন দেশের জনগণ স্বার্থ রাষ্ট্র পরিচালনার বিষয়। আর সেই দেশবাসী যখন দাঁড়িয়ে যায়, তখন জেনারেল ওয়াকার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারিয়ে যায়। মানে এখানে একটা বিষয় যে জেনারেল ওয়াকাররা যাই করুক না কেন, সেনাবাহিনী ঠিক লাইনে আছে, অতএব চাইলেও ওয়াকার কিছু করতে পারবে না। আমার এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে সেনাবাহিনী টোটালও যদি চায় তারপরে কিছু পারবে না, কারণ জনগণ বাংলাদেশে এমনভাবে ইউনিফাইড, বা রাজপথে জনগণ যে টেস্ট ম্যাচগুলো খেলেছে অতীতে, তাতে কোনো সরকার, কোনো বাহিনী, কেউ জনগণের উপর জোর করে কিছু চাপিয়ে দিতে পারবে না। সেই যুগ বাংলাদেশে একদম নেই। হাসিনার মতো প্রতাপশালী সরকার, যেখানে সমস্ত প্রশাসন দলীয়করণ করা হয়েছিল, যেখানে সেনাবাহিনী হাসিনার পক্ষে খেটেছে, গুলি করেছে, আরো নানান বিষয়, সেই হাসিনাই পারেনি। আর বাংলাদেশে কতজন সেনাবাহিনী বলেন তো? আর পুলিশ কি জনগণের বিপক্ষে গুলি করবে? আর রাজনৈতিক দলগুলো তখন আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে। এমনকি বিএনপি এখন সেনাপ্রধানের সাথে একসাথে তলে তলে প্রেম করলেও বিএনপিও দিন শেষে এই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াবে নিঃসন্দেহে। অতএব কোনো চান্স নেই। 5, গত বুধবার ঢাকার সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস সেনাপ্রধান দেওয়া বক্তব্য বলে গণমাধ্যম সামাজিক মাধ্যমে যা প্রচার হচ্ছে, তা বিশেষ করে 3টা সত্য উদ্ঘাটিত হয়। প্রথমত, ফেসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীরা ছোট্ট গ্রুপটি খুবই বিক্ষুব্ধ হয়ে পড়েছে। কোনো কারণ না থাকার পরও এই ক্ষুব্ধ গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত, হতাশ ও কাতর হয়ে পড়েছে। দ্বিতীয়ত, সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা প্রত্যাবাসন লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা বা প্রোক্লেমেশনকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিয়েছে। তৃতীয়ত, সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়াকে স্বার্থক অগ্রাধিকার দিচ্ছে। প্রতিবেশী এই দেশটির পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসাবে বাংলাদেশ বিরোধী কার্যক্রম লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দল অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তীমূলক জাতীয় সংসদ নির্বাচনে তথ্য হাজির করে প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করছে। জাতীয় স্বার্থ বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপিকে তাদের সাথে যুক্ত করতে পেরেছে। লক্ষ্য করলে দেখবেন, একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থবিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে, অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যে লাগাতারভাবে নানান ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে। সেনাপ্রধান ইন্ডিয়া বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠেছে, এটা তারই ইঙ্গিত বা প্রমাণ। এখানে তাহলে পিনাকি ভট্টাচার্যের যে জরুরি বার্তা, সতর্ক বার্তা, তার জিস্ট বা কি পয়েন্টস কি? সেনাপ্রধান, বিএনপি, ইন্ডিয়া, আওয়ামী লীগ মিলে গেছে এবং সেনাপ্রধান যেহেতু ভয়ে আছে,
তার ফলে যে কোনো সময় একটা মরণ কামড় দিতে পারে, এর মানে কোনো একটা কু ঘটানোর চেষ্টা করতে পারে। কিন্তু এসেন্স হচ্ছে যে এটা পারবে না। কেন পারবে না? যে সেনাবাহিনী 95% অফিসার সঠিক পথে আছে, সৈনিকরা সঠিক পথে আছে, এবং এদেশের জনগণ এটা মেনে নিবে না। যত বড়ই শক্তি হোক না কেন, এটা মিয়ানমার না, এটা বাংলাদেশ। সেনাবাহিনীকে শাসন ক্ষমতায় কখনো মানুষ টলারেট করবে না। তো দর্শক, একটি মহলকে যারা রাজনৈতিক গতিপথ পাল্টে দিতে চাচ্ছে, ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ, ইন্ডিয়া, কিন্তু সেটা সম্ভব হবে না। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।